হিরো আলমের উপর হামলাকারীদের দলীয় পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য। রাজনাথ সিংকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলছে 12 দল। জানাবো বিএনপি জামাত সম্পর্কের আড়াই দশক যেভাবে কাটলো। জানাবো ডক্টর ইউনূসকে সমর্থন দিতে বাইডেনকে সিনেটর ডারবিনের অনুরোধ। এবং সর্বশেষ জানাবো ফারহান হত্যায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ, শেখ হাসিনা সহ আসামি 34 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিরো আলমের উপর হামলাকারীদের দলীয় পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য। বগুড়ায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন আদালতের আইনজীবীদের 3 সহকারী। তারা হলেন আবু হাসান সরকার ওরফে রনি, নুরুল ইসলাম ওরফে নূর ও শামীম হোসেন। তাদের সঙ্গে হামলায় অংশ নিয়েছে আরও 10 থেকে 12 জন আইনজীবী সহকারী। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি বগুড়া জেলা শাখার আহ্বায়ক আবু তৈয়ব হুদার দাবি, হামলাকারীদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের আইনজীবী ও স্থানীয় নেতাদের সঙ্গে এতদিন উঠবস ছিল হামলাকারীদের। তাদের কেউ কেউ তাদের সমিতির সদস্য নন। তবে একই সমিতির সদস্য সচিব শহীদুল ইসলাম বলেন, হিরো আলমের উপর হামলাকারী হিসেবে গণমাধ্যমে যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে নুরুল ইসলাম ছাড়া অন্যরা বিএনপি সমর্থক। আদালত অঙ্গনে তারা নিজেদের বিএনপি সমর্থক পরিচয় দিল। নিজ এলাকায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের উঠবস ছিল। গত রোববার বগুড়ার আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন হিরো আলম। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করার অভিযোগ তুলে বিএনপির লোকজন এই হামলা করেছেন। তবে একই দিন বিকেলে বগুড়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন করে হিরো আলমের বক্তব্যের প্রতিবাদ জানায়। বিএনপির নেতারা বলছেন, হামলাকারীরা বিএনপির কেউ নন। কোনো প্রমাণ ছাড়াই হিরো আলম বিএনপিকে দোষারোপ করেছেন। প্রমাণে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম। গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফেরার সময় হিরো আলম সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের লোকজনই তার উপর হামলা করেছে। রাজনাথ সিংকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলছে 12 দল। বাংলাদেশ নিয়ে কোনো রকম ষড়যন্ত্র হুমকি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ নিয়ে যে ভাষায় বক্তব্য দিয়েছেন সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে। নেতারা বলেন, ভারতের আগ্রাসী নীতির ফলে প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান কেউই ভারতকে বিশ্বাস করে না। সবাই এখন ভারতের অবিবেচক ও নেতিবাচক আচরণে অতিষ্ঠ। ভারতের পুতুল শেখ হাসিনা সরকারের কারণে বাংলাদেশ নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশের জনগণ ভারতের উৎপীড়ন ছিল। তারা বলেন, খুনি হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণের কাছে ভারত আরো দৃঢ়ভাবে বৈরী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা বলেন, খুনি হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণের কাছে ভারত আরো দৃঢ়ভাবে বৈরী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের আগ্রাসী মনোভাব এবং কর্তৃত্বশীল আচরণকে বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। বিএনপি জামাত সম্পর্কের আড়াই দশক যেভাবে কাটলো। দীর্ঘ 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা আসে, তখন থেকেই আওয়ামী লীগের সাথে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে 1999 সালে জোট বাঁধে জামায়াতে ইসলাম। 2001 সালে বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একসাথে অংশ নেয় দল দুটি। 2009 থেকে 2024 একটানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করেছে। যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের শুধু না, বিএনপিরও এক নেতার ফাঁসি হয়েছে। ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বিএনপি নেত্রী খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দী ছিলেন। এই সময় জামায়াত বিএনপির মধ্যে নানা সংকট হলেও রাজনৈতিক জোট ছিল 2 বছর আগ পর্যন্ত। এমনকি নিবন্ধন বাতিল হওয়া 2018 সালে জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীরা ভোটে অংশ নিয়েছিল বিএনপি ধানের শীষ প্রতীকে। 2022 সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে সরকার পতনে যুগপৎ আন্দোলন শুরু করে। বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে গত 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরই সশস্ত্র বাহিনীর সাথে বৈঠক, নতুন সরকার গঠন প্রক্রিয়া কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠান সব জায়গায় বিএনপি ও জামায়াত একসাথে অংশ নিয়েছে। তাদের সাথে ছিল গত 15 বছরে গণতান্ত্রিক আন্দোলনে থাকা অন্য আরো কয়েকটি রাজনৈতিক দলও। কিন্তু 1 মাসের মাথায় নানা ইস্যুতে দল দুটির
মতবিরোধ রাজনীতির মাঝে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তা এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেয় নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। ডক্টর ইউনূসকে সমর্থন দিতে বাইডেনকে সিনেটর ডারবিনের অনুরোধ। মার্কিন সিনেটর ডিক ডারবিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন। সিনেটে এক বক্তৃতায় তিনি এই অনুরোধ জানান। সিনেটর ডিক ডারবিনের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানাতে তিনি সিনেটে গিয়েছিলেন। সিনেট বক্তৃতায় ডারবিন ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন, যা উন্নয়নশীল দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে জীবিকা নির্বাহ করতে সুযোগ করে দেয়। সিনেট বক্তৃতায় ডিক ডারবিন বলেন, আমি আজ তাকে আমার সম্পূর্ণ সমর্থন দিতে যাচ্ছি। আমি তাকে বিশ্বাস করি। আমি 20 বছর আগেও করেছি এবং আমি আজও করি। আমি রাষ্ট্রপতি বাইডেনকেও তাকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। আমি জানি ডক্টর ইউনূসের হৃদয়ে বাংলাদেশি জনগণের সর্বোত্তম স্বার্থ রয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়ে তার সর্বোচ্চ চেষ্টা করবেন। ডারবিন তার মন্তব্য শুরু করেছিলেন বাংলাদেশে তার প্রথম সফরের কথা স্মরণ করে, যখন তিনি ডক্টর ইউনূসের সাথে প্রথম দেখা করেছিলেন। তিনি জানান, সেই সফর চলাকালীন আমার একজন অর্থনীতির অধ্যাপকের সাথে পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ে। তিনি এক আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি এমন একটি তত্ত্ব নিয়ে এসেছিলেন যা দিয়ে তিনি পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষকে সাহায্য করার কথা ভেবেছিলেন। এটি ক্ষুদ্র ঋণ নামে পরিচিত ছিল এবং তিনি গ্রামীণ ব্যাংক, জনগণের ব্যাংক নামে কিছু তৈরি করেছিলেন। মূলত তিনি যা করতে শুরু করেছিলেন তা হলো প্রমাণ করা যে আপনি পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষদের জন্য অল্প পরিমাণ অর্থ ঋণ দিতে পারেন, নাটকীয়ভাবে তাদের জীবন পরিবর্তন করতে পারেন। তারা এটি ফেরত দেবে এবং তারা যা করছে তাতে আরো গঠনমূলক এবং আরো লাভজনক হতে শুরু করবে। ডারবিন বলেন, আমি ভেবেছিলাম যে তিনি অসাধারণ এবং এখানেও তাকে স্বীকৃতি দেওয়া উচিত। আমি প্রয়াত সিনেটর মাইক এনজি এবং কংগ্রেসম্যান রাশ হল্টের সঙ্গে এই অসাধারণ অর্থনীতির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের প্রচেষ্টা নেতৃত্ব দিয়েছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি কখনো কখনো গরিবের ব্যাংকার নামে পরিচিত ছিলেন। তিনি বিশ্বের কিছু দরিদ্র মানুষকে সাহায্য করার একটি যুগান্তকারী পদ্ধতি হিসাবে মাইক্রো লেন্ডিং এর পথ প্রদর্শক। তিনি স্বীকার করেছিলেন যে হাতে সামান্য কিছু অর্থ থাকলে অনেক লোক দারিদ্র্য থেকে নিজেদের বের করে আনতে পারে। 5টি মহাদেশের 140 মিলিয়নেরও বেশি লোককে ক্ষুদ্র ঋণ গ্রহণ করার অনুমতি দিয়েছে। এ সময় ডারবিন বলেন, ডক্টর ইউনূস 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তবুও ডক্টর ইউনূস বাংলাদেশ সরকার কর্তৃক ভিত্তিহীন হয়রানি সহ্য করেছেন। এ সময় ডারবিন বলেন, ডক্টর ইউনূসের ধারণা বিশ্বকে বদলে দিয়েছে এবং তাকে নোবেল শান্তি পুরস্কার পেতে সাহায্য করেছে। দুঃখজনকভাবে তার ধারণাগুলির কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশেরও শিকার হন। তাকে বছরের পর বছর ধরে সন্দেহজনক আইনি অভিযোগ দিয়ে হয়রানি করে জেল হাজতের হুমকি দেওয়া হয়। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারহান হত্যায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ, শেখ হাসিনা সহ আসামি 34। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফায়াজ। 2025 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ফায়াজের। ধানমন্ডিতে মা বাবার সঙ্গে থাকতেন তিনি। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা গ্রামে। ফায়াজের বাবা শহীদুল ইসলাম দিশান প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা। তার মা ফারহানা দিবা গৃহিণী। ছোট বোন ফারিন ইসলাম উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।